শেখ হাসিনা বোঝাতে যাচ্ছে বহির্বিশ্বকে যে না না, আমার তো ছাত্র জনতার অভ্যুত্থানে পতন ঘটেনি, বলে আমার তো পতন ঘটেছে বিএনপি জামাতের সাম্প্রদায়িক অভ্যুত্থানে। এবং ভারত এটাকে যথারীতি লুফে নিল। মুক্তিযুদ্ধের চেতনার যতটা ক্ষতি এই গত 15 বছরে হয়েছে, এর আগের কোন সরকারের আমলে ততটা করতে পারে নাই। আমাদেরকে যে বাইনারি বলা হয় যে এই হিজাব পরা মেয়ে একটা আর টপস পরা মেয়ে দুই জিনিস, যখন অস্তিত্বের প্রশ্ন তখন আমরা বুঝলাম যে দুইটা দুই জিনিস না, দুইটা একই জিনিস। আওয়ামী লীগের গঠনতন্ত্রেও খুব সুন্দর সুন্দর কিছু কথা লেখা আছে, গণতন্ত্রের কথা লেখা আছে। এই সুন্দর কথাগুলো লিখে রেখেছে আমাদেরকে ধাপ্পা দেওয়ার জন্য, ফাঁদে ফেলার জন্য। দেখেন, ধর্মের কাঠ হাসিনা খেলছে না, কিছু মোদিও খেলা শুরু করেছে। এই লুটপাটের যে আয়োজন, এর নাম দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা। জামাতের ব্যাপারে আমাদের আগের যা স্ট্যান্ড, সেই স্ট্যান্ড থেকে আমরা এক বিন্দু সরি নাই। একটা গণহত্যার দল, তার সাজা পাইতে হবে। কোনো সাজা না পায় আপনি কোনো ধরনের আপনি আবার এই গণতন্ত্রের সুবিধা নেবেন, তা তো হয় না। এই আন্দোলনের ভিতর দিয়ে একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার হলো, বাংলাদেশে আর কোনো, ওই ছাত্ররাও ঘোষণা করেছে, আর কোনো শেখ হাসিনা যা তৈরি হতে না পারে। দর্শক, শুভেচ্ছা জানাচ্ছি সকলকে। সংবাদ প্রকাশের আয়োজন সাম্প্রতিকে সকলকে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি। অনুষ্ঠানে আমাদের সঙ্গে অতিথিরা যুক্ত থাকেন, তারাও আমাদের সঙ্গে আলোচনা করেন বিভিন্ন বিষয় নিয়ে। আজকেও আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন, আলোচনা করবেন সমসাময়িক বিষয় নিয়ে, এই গণ অভ্যুত্থান নিয়ে এবং গণ অভ্যুত্থান পরবর্তী সময়ের বাংলাদেশ নিয়ে। যে দুজন আমাদের সঙ্গে উপস্থিত আছেন তারাও এই গণ অভ্যুত্থানের সক্রিয় কর্মী ছিলেন, সংস্কৃতি কর্মী হিসাবে তারা যুক্ত ছিলেন এই অভ্যুত্থানে শেষ পর্যন্ত। তো আমাদের সঙ্গে আছেন, প্রথমে আমার ডানে আছেন জামশেদ আনোয়ার তপন, সংস্কৃতি কর্মী এবং সহসভাপতি বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, এবং আরো আছেন কবি রহমান মুফিজ, তিনিও সংস্কৃতি কর্মী এবং উদীচীর সঙ্গে তিনিও যুক্ত আছেন। আমরা কথা বলবো আজকে তাদের সঙ্গে। একটা আকাঙ্ক্ষা নিয়ে আসলে এই গণ অভ্যুত্থানটি অনুষ্ঠিত হয়েছে, নতুন বাংলাদেশ গঠন। আমি তপনদার কাছে প্রথমে যেতে চাই যে আসলে এই যে অভ্যুত্থানটি হলো, রক্তক্ষয়ী অভ্যুত্থান হলো এবং অনেক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি, হয়তো আরো যাব আমরা, তো কেমন সম্ভাবনা দেখছেন বাংলাদেশের? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে আসলে বাংলাদেশে স্বাধীনতার পরে বাংলাদেশ তো একটা গণতান্ত্রিক, বৈষম্যহীন, শোষণহীন গণতান্ত্রিক দেশের প্রত্যাশাই জনগণের ছিল, শহীদদেরও ছিল। এই 50-52 বছরের এই অতিক্রমণের মধ্য দিয়ে বাংলাদেশ তার স্বাধীনতার প্রকৃত যে আকাঙ্ক্ষা, সে জায়গায় চলতে পারে নাই। কেন? এখানে যারা শাসক গোষ্ঠী, তারা বাংলাদেশকে তার যে অভীষ্ট লক্ষ্য, সেই জায়গা থেকে আসলে অনেক দূরে সরিয়ে নিয়ে গিয়েছে। ফলে বিভিন্ন সময়ে মানুষের যে আকাঙ্ক্ষা, তার জন্য মানুষ লড়াই করেছে এবং একাধিকবার কিন্তু আমরা সেই গণতান্ত্রিক স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে লড়াই করেছি। সবশেষে এই শেখ হাসিনার নেতৃত্বে যে আওয়ামী লীগের সরকার গত 15 বছর ধরে যে অবাধ লুটপাট বাংলাদেশে চালিয়েছে, এবং সেই লুটপাটকে জারি রাখার জন্য মানুষের সমস্ত গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে এবং দেশের যে প্রতিষ্ঠানগুলো ছিল, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান, সবগুলোকে একচ্ছত্রভাবে দলীয়করণের মধ্য দিয়ে তারা তাদের এই লুটপাটের জায়গাটিকে আরো ব্যাপকভাবে সম্প্রসারিত করে। ফলে জনগণের যে জীবনের যে বেঁচে থাকার যে জায়গাটুকু, সেটি একেবারেই সংকুচিত হয়ে পড়ে। কথা বলার স্বাধীনতা, বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, ভোটাধিকার, এগুলো তো কিছুই ছিল না। ফলে মানুষের মধ্যে দীর্ঘদিন এগুলোর বিরুদ্ধে ক্ষোভ জমতে জমতে এরকম একটা অভ্যুত্থানে রূপ নেয়। সেটা তো অভ্যুত্থান সাধারণত রাজনৈতিক দলের নেতৃত্বে হয়ে থাকে, কিন্তু আমরা এবার একটি ভিন্ন রূপ সেটা দেখেছি। ছাত্র সমাজই সেই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, সেটি আরেকটি প্রেক্ষাপট। এবং বাংলাদেশের ইতিহাসে বরাবরই ছাত্র সমাজের নেতৃত্বে আগের ঘটনাগুলো ঘটেছে, বিশেষ করে 52-এর ভাষা আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থানে ছাত্ররা যুক্ত ছিল, কিন্তু সেখানে প্রধান ভূমিকা রেখেছিল শ্রমিকরা। এবং পরবর্তী সময়ে 80-র দশকে স্বৈরাচারী এরশাদ সরকারের বিরুদ্ধে যে গণতন্ত্রের যে সংগ্রাম, সেটিও ছিল কিন্তু ছাত্রদের নেতৃত্বে মূলত। কিন্তু সেখানেও প্রধান শক্তিগুলো ছিল রাজনৈতিক দলগুলো। কিন্তু এবারের ঘটনাটা একেবারেই ব্যতিক্রম।
এই হাসিনা স্বৈরাচারের বিরুদ্ধে রাজনৈতিক সংগ্রাম, রাজনৈতিক দলগুলোর লড়াইগুলো ছিল, কিন্তু সেই লড়াইগুলোতে যেহেতু জনগণের যে ক্ষোভ, সেই ক্ষোভগুলোকে রাজনৈতিক দলগুলো একত্রিত করে একটা গণঅভ্যুত্থানের রূপ দিতে পারেনি, ব্যর্থতার পরিচয় দিয়েছে। সেই ক্ষেত্রে ছাত্র সমাজ এগিয়ে এসেছে এবং ছাত্র সমাজের এবারের লড়াইটা একটু অন্য জায়গা থেকে এসেছে। একটা ন্যায্য কোটা সংস্কারের দাবিকে যখন অবদমন করার জন্য গুলি করা হয়েছে, পাখির মতো ছেলেদের হত্যা করা হয়েছে এবং তাদেরকে স্বাধীনতা বিরোধী রাজাকার বদর বলে সাব্যস্ত করার চেষ্টা করা হয়েছে, এর বিরুদ্ধে কিন্তু সমস্ত ছাত্র সমাজ, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রথমে কলেজ মানে বিশ্ববিদ্যালয়গুলো থেকে এবং পরবর্তী সময়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছেলেমেয়েরা রাস্তায় নেমে এসেছে। এবং এই ছাত্র সমাজকে যখন গুলি করা হচ্ছিল, হত্যা করা হচ্ছিল নির্বিচারে, তখন কিন্তু তাদের অভিভাবকরা এবং সমাজের গণতান্ত্রিক শক্তি হিসাবে অন্যান্য শ্রেণী পেশার মানুষও সেখানে নেমে আসে। এবং সেই ক্ষেত্রে প্রধান ভূমিকাটা পালন করেছে আমি বলবো সংস্কৃতি কর্মীরা এবং সাংস্কৃতিক সংগঠনগুলোর যে প্রতিনিধিত্বকারী সংগঠন হিসেবে উদীচীর কর্মীরা তো ছিলই, পাশাপাশি উদীচী সহ 31টা সংগঠনের যে একটা নতুন প্ল্যাটফর্ম গত বছর ডিজিটাল নিরাপত্তা আইনের বিরোধিতার মধ্য দিয়ে গড়ে উঠেছিল, সেই মানে জোটের মানে পক্ষ থেকে বা উদ্যোগে এই কারফিউর মধ্যে কারফিউ ভঙ্গ করে যে প্রতিবাদী গানের সমাবেশ এবং মিছিল, সেটার ভিতর দিয়ে কিন্তু একটা গুণগত পরিবর্তন ঘটে। এবং তার পরবর্তী সময়ে সেটি মানে গুলিস্তান 0 পয়েন্ট থেকে বাহাদুর শাহ পার্ক পর্যন্ত যে গানের মিছিল, সেখানেও হাজার হাজার সংস্কৃতি কর্মী সমাবেশ ঘটে এবং সেখান থেকেই কিন্তু মানে প্রেস ক্লাব থেকে শহীদ মিনার পর্যন্ত একটা দ্রোহ যাত্রার কর্মসূচি ঘোষিত হয়। সেখানে কিন্তু হাজার হাজার মানুষ সে অংশগ্রহণ করে। বলতে গেলে সেই আন্দোলন থেকে ছাত্রদের যে আন্দোলন, সেটি অনেক বেশি গতি পায় এবং সমাজের সর্বস্তরের মানুষ কিন্তু পথে নেমে আসে। ফলে শেখ হাসিনার পতনটা ছিল অনিবার্য। আসলে সেই আমরা সবাই জানি যে প্রায় 1000-এরও বেশি ছাত্র তরুণের রক্তে, জনগণের রক্তে, সাধারণ খেটে খাওয়া মানুষের রক্তে বদৌলতে কিন্তু এই হাসিনা সরকার পতন হয়েছে। এখন নতুন একটা বাস্তবতায় আমাদের যে এই যে ছাত্র সমাজ রক্ত দিয়েছে, তাদের যে আকাঙ্ক্ষা, এটা শুধুমাত্র কোটা সংস্কারের আকাঙ্ক্ষা নয়, এটা একটা তারা মানে বলেও দিয়েছে যে বৈষম্য মুক্ত একটা আন্দোলন, বৈষম্য মুক্ত একটা বাংলাদেশ আমরা চাই। তো এই বৈষম্য মুক্ত বাংলাদেশ, এই কথার মধ্যেই কিন্তু আমাদের শহীদদের আকাঙ্ক্ষা, আমাদের জনগণের আকাঙ্ক্ষা কিন্তু নিহিত আছে একটা শব্দের মধ্যেই। ধন্যবাদ তপনদাকে। আমি এবার একটু মফিজ ভাইয়ের কাছে যেতে চাই। সরকার বিরোধী আন্দোলন কিন্তু বাংলাদেশে দীর্ঘদিন ধরে চলছে, বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলো করছেন। তারা যেটা পারেননি, কিন্তু ছাত্ররা বা ছাত্রদের নেতৃত্বে একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে সেটা হয়ে গেল। এই যে ঘটনাটা, কেন ছাত্র রাজনৈতিক দলগুলো, ছাত্র সংগঠনগুলো এটা পেরে ওঠে নাই এতদিন, কিন্তু ছাত্রদের নেতৃত্বে এটা কিভাবে সম্ভব হলো? দীর্ঘদিন এখানকার সাংস্কৃতিক সংগ্রাম, বা আমি একসময় ছাত্র রাজনীতির কর্মীও ছিলাম আমি। ফলে এই সমাজকে বা এই রাজনীতির পটভূমিকে আমার দেখার আমার একটা চোখ আছে, সেই পর্যবেক্ষণ বলতে পারেন। সেখান থেকে যেটা আমরা দেখেছি যে অ্যাপলিটিক্যাল যে একটা অ্যাটিটিউড, এটা এমনি এমনি জন্মায়নি। আপনি গত 16 বছর হাসিনা রেজিম যে পরিমাণ বিরোধী মত, বিরোধী রাজনৈতিক দলের উপর খড়গহস্ত হয়েছে, এবং সেটা মারাত্মক। এবং আপনি জানেন যে এই দেশে বিরোধী দল নিশ্চিহ্নকরণেরও একটা রাষ্ট্রীয় আয়োজন এই দেশে সম্পন্ন করেছেন। ফলে রাজনৈতিক ইয়ে থেকে, প্ল্যাটফর্ম থেকে এরকম সাধারণ দাবিকেও যখন দমন করা হয়, ফলে এবং একটা ভয়ের সংস্কৃতি চালিয়ে দেওয়া হয়, তখন রাজনৈতিক দাবিগুলো কতটা অভিমুখ পায় বা কতটা সফল হবে, এই ধরনের একটা নানা প্রশ্ন মানুষের মধ্যে থাকে। আর একটা ব্যাপার হচ্ছে, গত মানে 90 পরবর্তী সময়ও আমরা যদি জাস্ট ওখান থেকেও ধরি, এখানে অধিকাংশ রাজনৈতিক দলই তার সমস্ত রাজনৈতিক ইয়েতেই, অভিষ্টেই ব্যর্থতার প্রমাণ দিয়েছে, আস্থার জায়গাগুলো হারিয়েছে, এবং সমস্ত রাজনৈতিক দল। ফলে রাজনৈতিক দল বা তার অনুগত সংগঠনগুলো প্রতিও মানুষের আসলে আস্থা নেই, কারণ তারা যা বলে তা বিশ্বাস করে না। রাজনৈতিক দলগুলোর একের পর এক বেইমানের ইতিহাস আমাদের কাছে আছে।
ফলে সাধারণ এই প্রজন্ম যারা বেড়ে উঠেছে তারা তো একদম ইতিহাস বিমুখ না, একদম ইতিহাস জানে না তাও না, আমরা ভাবতাম যে তারা কিছুই জানে না, তারা খুব ভালো মতো জানে। আমরা আস্থা রেখেছি এই কারণে যে তাদের উপর, যে আমরা বুঝতে পারছিলাম যে এখানে একটা অনাস্থার জায়গা তৈরি হয়েছে রাজনৈতিক ইয়েতে, এবং সমাজেও সেই অনাস্থার জায়গা তৈরি হয়েছে। কিন্তু আমরা বুঝতে পারছিলাম না আরেকটা প্রজন্ম তৈরি হচ্ছে, যে প্রজন্ম তাদের উপর মানুষের আস্থার জায়গাটা নিজেরাই তৈরি করে নিচ্ছে, এবং সেটা এই গণভ্যুত্থানের ভেতর দিয়ে আমরা দেখতে পেয়েছি। তাহলে আপনি বলতে পারেন যে এইভাবে যে এখানে কোনো রাজনীতি ছিল না, বিষয়টা তা না। রাজনীতি একদম পুরোদমে বিদ্যমান ছিল, প্রথম থেকে দাবিটা একদমই রাজনৈতিক ছিল। মানে আপনি বলতে পারেন যে এটা খুবই অরাজনৈতিক দাবি না, আমি এটা মনে করি না। যখন আপনি বৈষম্যের বিরুদ্ধে কথা বলছেন, এটা শতভাগ রাজনৈতিক দাবি, এবং এই শতভাগ রাজনৈতিক দাবি বলেই আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে এই রাজনৈতিক দাবির সঙ্গে আমি সহমত পোষণ করেছি, একমত হয়েছি, এবং আমি মনে করেছি তাদের যে পালস, তাদের যে আকাঙ্ক্ষা, সেই তার আকাঙ্ক্ষার সঙ্গে আমার আকাঙ্ক্ষার একটা সাযুজ্য আছে। তো আপনি এটাকে অরাজনৈতিক আন্দোলন বলে বা অরাজনৈতিক মুভমেন্ট বলে যদি আপনি মনে করেন, যে এটা আমার মনে হয় এটা ভুল ব্যাখ্যা হবে। বরং এটা শতভাগ রাজনৈতিক, পার্টিজান না, রাজনৈতিক দল এটাতে ছিল না, কোনো রাজনৈতিক দল এখানে মানে ব্যানার নিয়েছিল না হয়তো, কিন্তু ভেতরে ভেতরে সমস্ত রাজনৈতিক দল ক্রিয়াশীল ছিল, ছাত্র সংগঠনগুলোর কোনো না কোনো ছাত্র কর্মীরাও কোনো না কোনো ভাবে কোনো রাজনৈতিক এর মধ্যে ছিল, কিন্তু তবে ব্যাপক অর্থে হয়তো ছাত্র শিক্ষার্থীরা হয়তো কোনো রাজনৈতিক দলের সঙ্গে ছিল না, কিন্তু যথেষ্ট রাজনীতি সচেতন, যথেষ্ট একদম সামাজিক ভাবে যে কোনো পরিসরেই তারা রাজনীতিকে সর্বাগ্রে মেনে নিয়েছে বলেই আজকের এই আন্দোলনের পরিণতি একটা রাজনৈতিক পরিণতিতে গেছে। এটা আমরা বুঝতে পারিনি আসলে, আপনি এভাবে ব্যাখ্যা করতে পারেন। আর একটা যে প্রশ্নটা করছেন যে আমাদের তাহলে মানে এই গণঅভ্যুত্থানের পর আমাদের আকাঙ্ক্ষার জায়গাটা আসলে কতটা ইয়ে হবে, এই গণঅভ্যুত্থানের প্রধান যে প্রতিপাদ্য সেটা হচ্ছে গণতন্ত্র, ওটাই তার অভিমুখ, একটা বৈষম্যহীন ব্যবস্থা, এবং এই বৈষম্যহীন ব্যবস্থা এনে দিতে পারে একটা সঠিক পূর্ণ গণতন্ত্র। এবং আপনি দেখবেন দেয়ালে দেয়ালে যে গ্রাফিতি আসছে, সেখানে এই গণতন্ত্রের কথাই উঠে আসছে, বাক স্বাধীনতার কথা উঠে আসছে, অসাম্প্রদায়িকতার কথা উঠে আসছে, ইনক্লুসিভ বাংলাদেশের কথা উঠে আসছে। তাহলে এর অভিমুখ তো গণতন্ত্রই, কারণ গত 16টা বছর আমরা গণতন্ত্র দেখিনি, গণতন্ত্র উদযাপন করতে পারিনি। স্বৈরাচার বিরোধী মুভমেন্টে 3 জোট যে রাজনৈতিক দলগুলো নেতৃত্ব দিয়েছিল, 3টা রাজনৈতিক জোট একটা রূপরেখা তৈরি করেছিল এরশাদ পড়ে যাওয়ার আগে আগে। সেই 3 জোটের রূপরেখায় 3টা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল। এক ছিল, যিনিই ক্ষমতায় যাক, যারাই ক্ষমতা যাক, যে জোটেই ক্ষমতায় যাক, আমরা কোনো স্বৈরাচারী প্রবৃত্তির সঙ্গে, কোনো স্বৈরাচারী জোটের সঙ্গে, কোনো স্বৈরাচারী ব্যক্তির সঙ্গে আপোষ করবো না, ঐক্য করবো না। দ্বিতীয় আরেকটা দাবি ছিল, কোন ধর্মভিত্তিক দলকে কোন দল, কোন জোট প্রশ্রয় দেবে না। আরেকটা দাবি ছিল, এরশাদ যে রাষ্ট্রধর্ম ইসলাম করে যে জাতির মধ্যে একটা বড় বিভেদের জায়গা তৈরি করে দিয়েছিল, আপনি জানবেন কিন্তু ইতিহাসে আছে, যখন এরশাদ 87 সালে সম্ভবত রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা করে বিএনপি বিবৃতি দিয়েছিল যে স্বৈরাচার এরশাদের এই সিদ্ধান্ত জাতিকে দ্বিধা বিভক্ত করে দেবে। বিএনপি বিবৃতি দেয়নি, শুধু বিএনপি 2 দিনের হরতাল ডেকেছিল, এবং সেই হরতালে জামাত সমর্থন দিয়েছিল, তার স্ট্র্যাটেজিক্যাল পলিসির কারণে জামাত সেখানে সমর্থন দিয়েছে, যদিও সে নিজে একটা সাম্প্রদায়িক দল, কিন্তু তাকে তো মবের মধ্যে থাকতে হয়। ফলে ওটাও তার স্ট্র্যাটেজিক্যাল কারণে, টেকনিক্যাল কারণে হয়তো দিয়েছে, আমি তারটাকে ধর্তব্যের মধ্যে রাখি না, কিন্তু প্রধান প্রধান গণতান্ত্রিক শক্তিগুলোর এই 3টা পয়েন্টে তারা ঐকমত্য হয়েছিলেন, এবং তারা স্বীকার করে নিল যে এই রাষ্ট্রধর্ম একটা শ্রেষ্ঠত্ববাদী নোক্তা আপনি যে সংবিধানের মুখে লাগিয়ে দিলেন, এটার ভেতর দিয়ে অন্যান্য ধর্ম জাতিগোষ্ঠী ইনফিরিয়র হয়ে গেল, আপনি সুপিরিয়র হয়ে গেলেন। শ্রেষ্ঠত্ববাদী এই নক্তার মধ্য দিয়ে অন্যদেরকে আপনি ইনফিরিয়র করে রাখলেন, তাকে হীন জ্ঞান করলেন। এটা বিএনপি স্বীকার করেছিল, বলেছিল যে জাতিকে আপনারা বিভক্ত করে দিলেন, এবং এটা জাতি মানবে না। এরশাদ পড়ে গেল, 91 নির্বাচন হলো, আমরা দেখলাম 3 জোটের যে রূপরেখার 3টা গুরুত্বপূর্ণ পয়েন্ট, তার সঙ্গে বেইমানি করা শুরু হইল। প্রথম বেইমানিটা শুরু হলো বিএনপিকে দিয়ে, 96 ক্ষমতা আসতো আওয়ামী লীগ, দ্বিতীয় বেইমানিটা করলো আওয়ামী লীগ। এই যে বেইমানির পালা শুরু হলো, জনগণের মধ্যে যে অনাস্থার বীজ বুনে দেওয়া শুরু হলো, সেটা তো আর শেষ হয় নাই ভাই। আমরা দেখলাম যে সেই সাম্প্রদায়িক শক্তির সঙ্গে ঐক্য করা, হ্যাঁ, স্বৈরাচারী শক্তির সঙ্গে ঐক্য করা, এবং এখানে বারবার রাজনীতিতে ধর্মের কার্ড খেলা, এটা খেলে খেলে এখানকার ক্রাইসিস গুলোকে জিয়ে রেখে ভোটের বাক্স বাড়ানো, ব্যালটের রাজনীতি করা, এটা পুরো গণতন্ত্রকে একটা অস্বাস্থ্যকর
জায়গায় নিয়ে গেছে। ফলে এই প্রজন্ম আমার কাছে মনে হচ্ছে, আমাদের কাছে মনে হয়েছে যে এই অনাস্থার পটভূমি থেকে উঠে এসে একটা নতুন প্রজন্ম তার আস্থার পটভূমি তৈরি করতে পারছে, এটা আমাদের সবচেয়ে বড় পাওনা। এবং এখানেই আমাদের স্বপ্নের আকাঙ্ক্ষার বীজটা আছে যে এই প্রজন্ম বোধহয় আর ভুল করবে না। ধন্যবাদ মফিজ। আমি আবার তপনদার কাছে আসতে চাই। আমি মফিজ ভাইয়ের কথা ধরেই বলতে চাই যে 3টা পয়েন্ট নিয়ে বললেন মফিজ ভাই, যে স্বৈরাচার বিরোধী অবস্থান, ধর্মকার্ড যেন না খেলা হয় আমাদের দেশের রাজনীতিতে, এবং সেই জায়গাগুলোতেই আসলে বারবার রাজনৈতিক দলগুলো বা যারা ক্ষমতায় আসছে তারা বারবারই তাদের যে কমিটমেন্ট সেটা রক্ষা করেননি, এবং এইভাবে অনাস্থাটা তৈরি হয়েছে, এবং সেই কারণেই আজকে এইভাবে এই গণ অভ্যুত্থানটা তৈরি হলো, এরকমই আপনি বলতে যাচ্ছেন। আমি আপনাকে একটু সংযুক্তি দিই, তপনদার জন্য সুবিধা হবে। ধর্মের কার্ড এই সর্বশেষ গণ অভ্যুত্থানের পরে খেলা হয়েছে, বা শেখ হাসিনা বোঝাতে চাচ্ছে বহির্বিশ্বকে যে না না, আমার তো ছাত্র জনতার অভ্যুত্থানে পতন ঘটেনি, বলে আমার তো পতন ঘটেছে বিএনপি জামাতের সাম্প্রদায়িক অভ্যুত্থানে। এবং ভারত এটাকে যথারীতি লুফে নিল, এবং ভারতের সমস্ত মিডিয়া এবং ভারত সরকারও এটাকে লুফে নিয়ে তারাও ভারতে তো একটা সাম্প্রদায়িক বিজেপি সরকার, একটা মানে ফেসিবাদী রেজিমে এই মুহূর্তে ইয়েতে ভারতের ক্ষমতার মসনদে আছে। ফলে তারা এটাকে লুফে নিল, এবং তারাও প্রচার করতে লাগলো যে হ্যাঁ, বাংলাদেশে মূলত এরা গণঅভ্যুত্থান বলতে নারাজ, এখানে থেকে সাম্প্রদায়িক একটা উগ্রবাদী অভ্যুত্থান ঘটেছে, তার কারণে শেখ হাসিনার পতন ঘটেছে। ফলে তারা এক ধরনের রাজনৈতিক স্ট্র্যাটেজি ঠিক করছে যে তাহলে এখানে তারা কোন ধরনের কূটনৈতিক সম্পর্ক তৈরি করবে। মানে এটার ভেতর দিয়ে গত ভারতের যে নির্বাচনে কংগ্রেসের কাছে যে বিজেপি ধরাশায়ী হলো, সেখান থেকে তার একটা উঠার পথ তৈরি হলো, এবং শেখ হাসিনা সেটা তৈরি করে দিয়েছেন, বা এই গুগলিটা তাকে দিয়েছেন, এবং ভারত এটাকে লুফে নিচ্ছে। দেখেন, ধর্মের কাঠ হাসিনা খেলছে না, কিছু মোদিও খেলা শুরু করেছে। মানে এখানকার রাজনীতি, ভূ রাজনীতিতে ধর্মের কাঠ খেলার যে প্রবণতা, আমার কাছে মনে হচ্ছে এই প্রজন্মের ছাত্র সমাজ, শিক্ষার্থীরা সেটাকে নগদেই না করে দিয়েছে। এবং ধীরে ধীরে দিন যত থাকবে, এখন তো আমরা একটা সংকটজনক মুহূর্তের মধ্যে আছি, পরিস্থিতির মধ্যে আছি। এখন যা ঘটছে এগুলোকে আপনি চূড়ান্ত বিচার, আপনি এগুলোকে বিচার মানে আনতে পারবেন না। এরকম সংকটময় মুহূর্তটা আস্তে আস্তে এটা সেটেল হোক, একটা স্থিতিশীল অবস্থা আসুক, তখন আমরা আসলে আমরা কোন দিকে যাচ্ছি তার একটা পূর্ণাঙ্গ অভিমুখ দেখতে পাবো। এখন পর্যন্ত আমরা বিচার করছি না, তবে এই প্রবণতাগুলো আমাদের মধ্যে আছে, এখনো বিদ্যমান, এটা বলতে চাই। তপনদা প্লিজ। আচ্ছা, তো এই প্রশ্ন ধরে, এই আলোচনা ধরে তপনদার কাছে আসতে চাই যে ধর্মের কাজ যেমন খেলা হচ্ছে, ঠিক তেমনি কিন্তু বাংলাদেশের মানুষ ধর্মীয় সহিষ্ণুতারও পরিচয় দিচ্ছে। যে যেসব মন্দিরে বা যেসব হিন্দু বাড়িতে হামলার আশঙ্কা করা হচ্ছে, সেই জায়গায় কিন্তু প্রতিবেশী মুসলমানরা, এমনকি মাদ্রাসার ছাত্ররাও এসে কিন্তু পাহারা দিচ্ছে, যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এই সময়টাতে আসলে সংস্কৃতি কর্মী কিভাবে ভূমিকা নেবে? এক হচ্ছে গণ অভ্যুত্থানে ভূমিকা নিয়েছে, এটা তো গণ অভ্যুত্থান একটা সার্টেন পিরিয়ড, কিন্তু এখনকার যে সংগ্রামটা, নতুন বাংলাদেশ গঠনের যে সংগ্রাম, এবং এই বাংলাদেশ গঠন করতে গিয়ে নানা ধরনের বাধা বিপত্তির জায়গা তৈরি হচ্ছে, পলিটিক্যালি যেমন তৈরি হচ্ছে, সামাজিক ভাবেও তৈরি হচ্ছে। আবার একই ভাবে আমরা দেখছি যে নানা ধরনের সম্ভাবনার দৃষ্টান্ত আমাদের সামনে আসছে। তাহলে সংস্কৃতি কর্মী হিসাবে আসলে আপনারা এই বাংলাদেশটাতে কিভাবে এগোতে চান? আপনার কথার জবাব দেওয়ার আগে একটুখানি পিছনের দিকে যাই। এই শেখ হাসিনা শুরু থেকেই একটা কথা বলবার চেষ্টা করেছেন যে বাংলাদেশ আমার বাবা স্বাধীন করেছে, সুতরাং বাংলাদেশকে সবচাইতে বেশি ভালোবাসি আমরা, আমাদের চেয়ে আর কে বেশি ভালোবাসে। এবং মুক্তিযুদ্ধের চেতনা, এই শব্দবন্ধটিকে শেখ হাসিনা সরকার যতটা অজনপ্রিয় করেছে, মুক্তিযুদ্ধের চেতনার যতটা ক্ষতি এই গত 15 বছরে হয়েছে, এর আগের কোনো সরকারের আমলে ততটা করতে পারে নাই। ফলে এখানে দেখুন, আপনি মুক্তিযুদ্ধের চেতনার নামে যথেচ্ছ গুন্ডামি হয়েছে গ্রামে গ্রামে, তারপরে পাড়া মহল্লায়, কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে, সব জায়গায় গুন্ডামি হয়েছে। কারা করেছে? সে আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠন গুলো আছে, বিশেষ করে ছাত্রলীগ, যুবলীগ, এই সমস্ত। আওয়ামী লীগ তো বটেই। তারপরে হয়েছে লুটপাট। বাংলাদেশে যে উন্নয়নের যে গল্পগুলো আমাদেরকে শোনানো হয়, এই উন্নয়নের মধ্যে যে কি পরিমাণ লুটপাট বাংলাদেশে হয়েছে, সেটা তো আমরা আগেও জেনেছি, কম জেনেছি, এত খবরগুলো আমরা ঠিকঠাক মতো পাইনি। কিন্তু এই গণঅভ্যুত্থানের পরে এখন কিন্তু
মানে অনেক অনেক খবরগুলো বেরিয়ে আসছে কিভাবে আমাদের ব্যাংকগুলোকে দেউলিয়া করে ফেলা হয়েছে, ফোকলা করে দেওয়া হয়েছে, এবং হাজার হাজার নয় লক্ষ লক্ষ কোটি টাকা কিভাবে তারা লুট করেছে এবং সেগুলো বিদেশে পাচার করে দিয়েছে। এবং এই যে এই লুটপাটের যে আয়োজন, এর নাম দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা। ফলে আমাদের সন্তানরা যারা এই লড়াইটা করেছে তারা তো এগুলো দেখেছে, দেখে শেখ হাসিনাকে কিন্তু তারা বিশ্বাস করে নাই যে মুক্তিযুদ্ধের এটাই চেতনা। এবং আমরা সংস্কৃতি কর্মী হিসাবে বলতে চাই, এবং আমরা এই আন্দোলনের মধ্যেও বারবার বলেছি যে শেখ হাসিনার মুক্তিযুদ্ধের চেতনার যে ন্যারেশন, এটা প্রকৃত মুক্তিযুদ্ধের চেতনা নয়। অর্থাৎ আওয়ামী লীগ বা শেখ হাসিনার যে রেজিম, এই মুক্তিযুদ্ধের চেতনার সপক্ষ ছিল না, এই আসলে মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষ শক্তি ছিল। সুতরাং আজকে এই গণতন্ত্রে মানে এই গণ অভ্যুত্থানের পরে আমাদেরকে আসলে আমাদের একই সঙ্গে মুক্তিযুদ্ধের যে আমাদের স্বপ্নগুলো ছিল, আমাদের আকাঙ্ক্ষার জায়গাগুলো ছিল, সেগুলোর সাথে এই 50 বছর পরে নতুন করে যে আবার একটা ভাবনার জগৎ তৈরি হয়েছে, নতুন করে যে একটা আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, এই দুইটাকে মেলাতে হবে। এই মেলাতে গেলে আমাদেরকে আমাদের শত্রু এবং মিত্র, এই যে গণতন্ত্রের অভিযাত্রা আমরা নির্ধারণ করেছি, আমরা একটা পূর্ণাঙ্গ গণতান্ত্রিক সমাজ চাই। এই গণতান্ত্রিক সমাজের মধ্যে কি কি আসবে? মানুষের ভোট দেওয়ার অধিকার, কথা বলার অধিকার, মানে আপনি নিজে যেটা ভাবেন আপনি চিন্তাও করতে আপনার এতদিন সম্ভব ছিল না। আপনি যে স্বাধীনতা দিবসে আপনার চাল ডাল এবং মাছ মাংসের স্বাধীনতা দরকার, একজন রিকশাওয়ালার যে অভিব্যক্তি, সেটাও আপনি প্রকাশ করতে পারবেন না। সেটা প্রকাশ করলেও আপনাকে ধরে নিয়ে যাবে এই বলে যে তুমি স্বাধীনতাকে অবজ্ঞা করেছো। তার মানে এই ন্যারেটিভকে বাদ দিয়ে একটা ভিন্ন ন্যারেটিভ কিন্তু আমাদের এই জনগণ, ছাত্র জনতার মধ্যে তৈরি হয়ে আছে। এটাকে পূর্ণাঙ্গ করতে গেলে যে আরেকটা লড়াই আমাদেরকে এখন শুরু করতে হবে। আমরা কিন্তু এখনো মানে মফিজ বলেছে যে আমরা কিন্তু এখন একটা অস্থির সময়ের মধ্যে আছি, কারণ এরকম একটা গণ অভ্যুত্থানের পরে একটা অনেক সময় লেগে যায় কিন্তু এটা একটা স্থিতিশীল পর্যায়ে আসতে। সেই পর্যায়টা আমরা এখন অতিক্রম করছি। সুতরাং আমাদের নতুন লড়াইটা শুরু হলো। এই লড়াইয়ের একটা প্রধান দিক হচ্ছে সাংস্কৃতিক দিক, কারণ মানুষের মনোজগতে তারা মুক্তিযুদ্ধের চেতনার নামে, অসাম্প্রদায়িকতার নামে, ধর্মনিরপেক্ষতার নামে, জাতীয়তাবাদের নামে যে একদলীয় স্বেচ্ছাচারে প্রচারণাগুলো করেছিল, আওয়ামী হেজিমনি তৈরি করেছিল, এখান থেকে কাউন্টার হেজিমনি কিন্তু আমাদেরকে তৈরি করতে হবে সমাজে। এই হেজিমনিটা কি? এই হেজিমনিটা হচ্ছে আপনার গণতন্ত্র। মানে কি গণতন্ত্র? তো হচ্ছে সবার সমান সুযোগ। এই সবার সমান সুযোগের সাথে বৈষম্যহীনতার যে একটা বিরাট সম্পর্ক, এটাকে কিন্তু আমরা মিলাতে হবে। এবং আমাদের ছাত্রদের তো একটা, এখনো পর্যন্ত ছাত্ররা বলছে যে আমাদের এই দেশে অতীতে যা হয়েছে সেখান থেকে টেনে বের করতে হলে আমাদেরকে বৈষম্যটা সমাজ থেকে ছাঁটাই করে বিদায় করতে হবে এবং একটা সবার জন্য একটা মানে বৈষম্যহীন সমাজ কায়েম করতে হবে, গণতন্ত্রের সমাজটা কায়েম করতে হবে। এটার জন্য আমাদের এর যে গলদগুলো কোথায় আছে সেই গলদগুলো খুঁজে বের করে এর বিরুদ্ধে একটা সাংস্কৃতিক লড়াই চালাতে হবে একই সঙ্গে। সেটা আমাদের শিক্ষাক্ষেত্রে হতে হবে। আমাদের যে শিক্ষাক্ষেত্রের যে বৈষম্যগুলো আছে, একে তো হচ্ছে আমাদের ধনী গরিবের একটা বৈষম্য তো আমাদের এখানে আছেই, এবং সেটার পার্থক্যটা অনেক বেশি। তার উপরে আবার এক ধরনের মানে শিক্ষাক্ষেত্রে অনেক ধরনের বিভাজন তৈরি করে রাখা হয়েছে, এবং গরিবের ছেলেরা পড়বে কওমি মাদ্রাসাতে, বড় লোকের ছেলেরা পড়বে আপনার ইংলিশ মিডিয়ামে, এবং বাংলাদেশে তাদের এখানকার মিডিয়াম লেভেল শেষ হলে তারা দলে দলে, এখন তো মধ্যবিত্তরাও ছুটে বেড়াচ্ছে বিদেশে। তার মানে হচ্ছে আমাদের শিক্ষা আমাদের গণতান্ত্রিক চেতনার সঙ্গে সাযুজ্যপূর্ণ নয়। এটাকেও একটা গণতান্ত্রিক ভাবে এবং সর্বজনীন শিক্ষার একটা রূপরেখাও কিন্তু আমাদেরকে আনতে হবে। অর্থাৎ আমাদের এই গণতান্ত্রিক অভিযাত্রায় আমাদেরকে পূর্ণাঙ্গ এবং সঠিক গণতন্ত্রের পথে যে সমস্ত অন্তরায়গুলো আছে এগুলোর পথে আমাদেরকে নতুন নতুন চিন্তাগুলো, এবং শুধু আমি যেটা ভাবছি সেটাই যে পূর্ণাঙ্গ, সেটাই যে সঠিক তা নয় কিন্তু। এবং আমাদের সমাজে বিভিন্ন শ্রেণী এবং পেশার, একজন কৃষক সে কি ভাবছে, তার কি সমস্যা, সেটা তার কাছ থেকে শুনতে হবে। শ্রমিকদের কাছ থেকে শুনতে হবে, পেশাজীবীদের কাছ থেকে শুনতে হবে, শিক্ষকদের কাছ থেকে, এরকম
প্রত্যেকটা সেক্টরে মানুষ কি ভাবছে, তাদের চিন্তাটা কি, তাদের সমস্যাটা কি, উত্তরণের পথটা কি, এটা তাদের কাছ থেকে শুনতে হবে। এবং এই মুফিদ যেটাকে ইনক্লুসিভ বললো, বাংলাদেশ ইনক্লুসিভ বাংলাদেশ মানে সবার মতামত নিয়ে আমরা গণতন্ত্রের পথে হাঁটতে পারবো। সেটা যদি হাঁটতে পারি, তাহলে যে আগে যে ধাপ্পাবাজিগুলো আমাদেরকে করা হয়েছে, দেখুন আমাদের সংবিধানে কিন্তু খুব সুন্দর সুন্দর কথা লেখা আছে, আওয়ামী লীগের গঠনতন্ত্রেও খুব সুন্দর সুন্দর কিছু কথা লেখা আছে, গণতন্ত্রের কথা লেখা আছে, সমাজতন্ত্র আছে, ধর্ম নিরপেক্ষতা আছে, কথাগুলো কিন্তু খুব সুন্দর। এবং এগুলো যদি প্রকৃতি বাস্তবায়িত হতো, তাহলে তো বাংলাদেশ এই জায়গায় থাকতো না। তারা এই সুন্দর কথাগুলো লিখে রেখেছে আমাদেরকে ধাপ্পা দেওয়ার জন্য, ফাঁদে ফেলার জন্য। কিন্তু এই সুন্দরের আড়ালে তারা সমস্ত অসুন্দর কাজগুলো করেছে। তাহলে সুন্দর কি, প্রকৃত সুন্দর কি, এটা উপস্থাপন করতে হবে। এবং উপস্থাপন করতে গেলে সংস্কৃতি হচ্ছে আমাদের প্রধান শক্তি। এই শক্তিটাকে কাজে লাগাতে হবে এবং এই সংস্কৃতি শক্তিটাকেও নানানভাবে একটা পদলেহী একটা মানে মানে সাংস্কৃতিক সিন্ডিকেট তৈরি করে রাখা হয়েছিল, সেটাকে ভেঙে দিতে হবে। যে কোনো সমাজের জন্য সৃজনশীলতা এবং গণতন্ত্র খুব অপরিহার্য একটি উপাদান। এই সৃজনশীলতা যদি আপনার কায়েম করতে হয়, তাহলে তার গণতন্ত্র লাগবে, চিন্তার স্বাধীনতা লাগবে এবং সেই চিন্তাগুলোকে অ্যাপ্লাই করার জন্য সুযোগ দিতে হবে। বাংলাদেশে গত 15 বছর পর্যন্ত খবরের কাগজে যে আপনার আঁকা হতো, ওই যে কার্টুন আঁকা হতো, আপনি গত 5-7 বছরে দেখেছেন কোনো কার্টুন? দেখা হয়নি। যারা কার্টুন এঁকেছে তাদেরকে ধরে নিয়ে গেছে ডিজিটাল নিরাপত্তা আইনে বা গুম করে ফেলা হয়েছে। এই ধরনের অসংখ্য ঘটনাগুলো আছে। তাহলে এখন এই আন্দোলনের ভিতর দিয়ে একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার হলো, বাংলাদেশে আর কোনো, ওই ছাত্ররাও ঘোষণা করেছে, আর কোনো শেখ হাসিনা যা তৈরি হতে না পারে, আর কোনো স্বৈরতন্ত্র এবং ফেসিবাদ যেন বাংলাদেশে আর মাথা তুলে দাঁড়াতে না পারে। বা আগামীতে যারাই আসুক না কেন, তাদের পরিণতিও যে এরকমটাই হবে, তারা যদি শেখ হাসিনার মতো আচরণ করে। এটা হচ্ছে আমাদের এবারকার আন্দোলনের প্রধান একটা শিক্ষা। এবার আমি আবার মফিজ ভাইয়ের কাছে যেতে চাই, যে কথা হচ্ছিল ইনক্লুসিভ বাংলাদেশ নিয়ে, এবং এই আন্দোলনটাও ইনক্লুসিভই ছিল। আমরা দেখেছি যে বিভিন্ন মতের, বিভিন্ন পথের মানুষ একসঙ্গে যুক্ত হয়ে আন্দোলনটা করেছে। এই আন্দোলনে যেরকম ছাত্রদের সঙ্গে প্রগতিশীল ছাত্রছাত্রীরা যুক্ত ছিল, বিভিন্ন প্রগতিশীল ছাত্র সংগঠনের, তেমনি আমরা দেখি যে ধর্মভিত্তিক যে যারা ছাত্র রাজনীতি করেন, তারাও যুক্ত ছিলেন। ফলে এখন নতুন একটা অবস্থা তৈরি হয়েছে, যে আপনি কিছুক্ষণ আগে আলোচনায় বলছিলেন যে আমাদের এরশাদ বিরোধী আন্দোলনের একটা মোটো ছিল যে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো সঙ্গে আমাদের কোনো সমঝোতা হবে না। তাহলে সেই জায়গায় এখন বাংলাদেশের অভ্যুত্থানে কিন্তু ধর্মভিত্তিক রাজনৈতিক দল অংশ নিয়েছে, দলীয় ব্যানারে অংশ নেয়নি, কিন্তু তাদের কর্মীরা অংশ নিয়েছে। তাহলে সেই জায়গা থেকে প্রগতিশীল রাজনৈতিক দল আসলে ভূমিকাটা তাহলে কি হবে? 90-এর গণ আন্দোলন হচ্ছে 71-এর যে পটভূমি তার থেকে খুব বেশি দূরে না। ফলে ওই সময়ে ধর্মভিত্তিক দলগুলোর ব্যাপারে রাজনৈতিক দলগুলোর যে অবজারভেশন বা অবস্থান, সেই অবস্থান এবং আজকের অবস্থানের মধ্যে একটা বিস্তর ফারাকও আছে। কারণ আপনি আমাদের মধ্যে প্রগতিশীলতা মানেই একটা, যেমন আপনি প্রথমে বলার সময় যেটা বলছিলেন যে প্রগতিশীলতা মানে আমরা ভাবছি যে ধর্মভিত্তিক যে দল, তার মধ্যে কি কোনো প্রগতিশীল উপাদান নাই? আমি তাকে প্রগতিশীল বলতে পারি না যদি তার মধ্যে, ধরুন যে আজ থেকে যে ধর্মভিত্তিক দলটার অবস্থান, রাজনৈতিক অবস্থান 10 বছর আগে একরকম ছিল, 10 বছর থেকে আরেকটু মডারেট হচ্ছে বা একটু উদার হচ্ছে, তাহলে আমি তো তার মধ্যেও সেই প্রগতিশীল এলিমেন্ট আমি দেখতে পাই। বা আমার এটা ব্যক্তিগত অবজারভেশন, কোনো সাংগঠনিক অবজারভেশন না, আমি ব্যক্তিগত পর্যবেক্ষণ বলছি। ফলে আজ থেকে 30 বছর 35 বছর আগের যে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর সম্পর্কে রাজনৈতিক যে পর্যবেক্ষণ, আজকে কি পর্যবেক্ষণ একই হবে কিনা, এটা আমার পঠন পাঠনের ব্যাপার ছিল। ফলে আমি এক দাগে আমি এই বাইনারিতে আলাপটা দিতে চাই না। আরেকটা ইনক্লুসিভ বাংলাদেশের যে আলাপটা, সেটাও একটা গুরুত্বপূর্ণ আলাপ, যে এখানে একটা বাইনারি ভাঙার আলাপ আছে। যে ইনক্লুসিভ বাংলাদেশ মানে আমি তাহলে যখন আমি এই মুভমেন্টে দেখলাম যে একটা টপস পড়া মেয়ে আর একটা হিজাব বোরকা পড়া মেয়ে দুটা লাঠি নিয়ে হলের ভেতর থেকে বেরিয়ে আসছে দুর্বৃত্তদের তাড়ানোর জন্য বা মুভমেন্টে যাওয়ার জন্য বা কমপ্লিট শাটডাউন, এই বাংলা ব্লকেটে অংশ নেওয়ার জন্য যখন বেরিয়ে আসছে, সেই ভিডিও যখন আমরা দেখি, তখন তো আসলে একটা বাইনারি ভেঙে যায়। আমাদেরকে যে বাইনারি বলা হয় যে এই হিজাব পরা মেয়ে একটা আর টপস পরা মেয়ে দুই জিনিস, সাইকোলজিক্যালি বলেন, রাজনৈতিক ভাবে বলেন, সামাজিক ভাবে বলেন, যখন অস্তিত্বের প্রশ্ন, তখন আমরা বুঝলাম যে দুই জিনিস না, দুইটা একই জিনিস। ফলে এই বাইনারি দিয়ে এদেরকে বিচার করবার আর কোনো সুযোগ এই অন্তত গণঅভ্যুত্থানের পর থাকবে না, এটা আমি মনে করি।
মনে করি। আমি যখন দেখলাম গণঅভ্যুত্থানে একই দাড়িওয়ালা টুপিওয়ালা ছেলে, আপনারা যেভাবে বিশেষভাবে ট্যাগ দিই, সেই ছেলেটা সঙ্গে একটা প্রাইভেট ইউনিভার্সিটির মেয়ে যথারীতি তার মতো পোশাক আশাক, তার মতো চিন্তা, একসঙ্গে হাতে হাত ধরে লড়াইয়ে নেমেছে, মানে কোনো ধরনের হেজিটেশন নাই। আমার কাছে মনে হচ্ছে আমাদের পূর্বের সমস্ত বাইনারি ভেঙে গেছে। ফলে আপনি আর ওই বাইনারি দিয়ে এটা প্রতিক্রিয়াশীল আর এটা প্রগতিশীল এই আলাপ এখন খুব একটা মার্কেট পাবে না, মানে বাজারে ঠিক একটা ধোপে টেকবে না আর কি। আমার কাছে মনে হচ্ছে এইটা একটা নতুন যাত্রা। ফলে আমি ইনক্লুসিভ বাংলাদেশ বলতে যে আলাপটা দিতে চাই সেটা হচ্ছে মুক্তিযুদ্ধকে ব্যবহার করে আওয়ামী লীগ গত 16টা বছরে বা 50টা বছরে, ধরি 16টা বছর তো একটা ছোট সময়, 50-53 বছরে মুক্তিযুদ্ধকে ব্যবহার করে আওয়ামী লীগ এখানে একটা শ্রেষ্ঠত্ববাদ কায়েম করেছে। কারণ তার কর্তৃত্ববাদী এবং স্বৈরাচারী ফেসিস্ট শাসনকে অবলীলাক্রমে চলতে দেবার জন্য, বৈধতা নেওয়ার জন্য তার তো শ্রেষ্ঠত্ববাদ কায়েম করা খুব দরকার ছিল। সেটা বঙ্গবন্ধুকে দিয়েও একটা কাল তৈরি করা হয়েছে, কারণ শ্রেষ্ঠত্ববাদ দাঁড়ায় থাকে এরকম কালটির উপর, কর্তৃত্ববাদও দাঁড়ায় থাকে সব কালটির উপর। এবং আওয়ামী লীগ সুকৌশলে গত 53 বছরে তার শ্রেষ্ঠত্ববাদ কায়েম করেছে এভাবে, এবং তার শ্রেষ্ঠত্ববাদী আলাপ দিয়েই তার সমস্ত অবৈধ কর্মকাণ্ডকে মানুষের মধ্য থেকে বৈধতা আদায় করে নিয়েছে। এইবারের গণ আন্দোলন সেই শ্রেষ্ঠত্ববাদের কোমর ভেঙে দিয়েছে। আপনি কি মনে করেন যে এই শ্রেষ্ঠত্ববাদের কোমর ভেঙে যদি দেয়, তাহলে এই প্রজন্ম আগামীবারে যে কোনো ধরনের শ্রেষ্ঠত্ববাদের কোমর ভেঙে দিবে না? ধর্মভিত্তিক দল মানে আমি শ্রেষ্ঠত্ববাদী দল বলি না, কিন্তু ধর্মভিত্তিক দলগুলোর ভেতরে তো একটা শ্রেষ্ঠত্ববাদী উপাদান আছে। ধর্মভিত্তিক দলগুলোর অনেক অনেক দলের মধ্যেই একটা ফেসিবাদী এলিমেন্ট আছেই। ফেসিবাদী এলিমেন্ট মানে কি? মানে আপনার মতটাই সত্য, অন্যের কোনো মত সত্য না, এটাই তো ফেসিবাদী এলিমেন্ট। আপনি কেবল টিকে থাকবেন, অন্যরা টিকে থাকবেন, এটাই তো ফেসিবাদী এলিমেন্ট। মানে আওয়ামী লীগ যেটা করেছে, শেখ হাসিনা যেটা করেছে আর কি গত 16 বছরে, কেবল তার মতই থাকবে, আর মত থাকবে না। ফলে সেটা ধর্মে হোক, সে সমাজে হোক, সে রাজনীতিতে হোক, যে জায়গাতে হোক, এই এলিমেন্ট অন্যের মতকে, অন্যের চিন্তাকে, অন্যের ধর্মকে, অন্যের ভাষাকে, অন্যের রংকে, অন্য লিঙ্গকে যে বারবার হীন জ্ঞান করবে, তুচ্ছ জ্ঞান করবে এবং তার এক্সিস্টেন্স স্বীকার করবে না, সেটাই তো ফেসিবাদী এলিমেন্ট। ফলে এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই ফেসিবাদী এলিমেন্টের বিরুদ্ধে একটা বড় ইঙ্গিত, একটা মেসেজ, একটা বার্তা ছেলেমেয়েরা দিয়ে দিয়েছে। মানে ইনক্লুসিভ সোসাইটি বলতে আমি সেইটাই, যেই সোসাইটিতে শ্রেষ্ঠত্ববাদী কোনো এলিমেন্ট থাকবে না, যে সোসাইটিতে অগণতান্ত্রিক কোনো এলিমেন্ট থাকবে না। এবং ইনক্লুসিভ সোসাইটির জন্য, এই পূর্ণ গণতন্ত্রের জন্য প্রস্তুতি হওয়ার বিষয় আছে ভাই। মানে আপনাকে যোগ্য হইতে হবে এটার জন্য। আমি সেই প্রস্তুতির কথাই বলছিলাম যে আমরা কিভাবে প্রস্তুত হব। হ্যাঁ, প্রস্তুত হইতে হবে। আপনার মধ্যে যদি এই গণঅভ্যুত্থানের একদিন আগেও যদি আপনার মধ্যে গণতন্ত্রের জন্য অপ্রস্তুতি থাকে, আজকে থেকে আপনাকে প্রস্তুতি নিতে হবে এই গণতন্ত্রের অভিযাত্রা আপনি কিভাবে অংশ নেবেন, এটাকে আপনাকে ডিল করতে হবে ভাই। মানে যিনি গণতন্ত্রের কথা বলছেন তাকে ওটা ডিল করতে হবে। আর যিনি এতদিন গণতন্ত্রকে নিতে পারতেন না, যে গণতন্ত্র মানে তো সবার সঙ্গে আমি চলতে পারি না, বুঝতে পারি না, আমার তো আলাদা আলাপ আছে এর বাইরে, তাকেও প্রস্তুতি নিতে হবে। সারা পৃথিবীতে একটা কনভেনশন আছে। মানে কনভেনশন গুলো কি? ধরেন যে ইউরোপে এক ধরনের গণতন্ত্র চর্চা হয়, অমুক জায়গায় এক ধরনের, মানে মানে প্রাচ্যে এক ধরনের গণতন্ত্র চর্চা হয় বলে এখানেও এক ধরনের একটা লাইন টেনে দেওয়া হয়। গণতন্ত্র সারা পৃথিবী একটা প্রিন্সিপাল আছে। যে ইস্যু গুলো করে কথা বললাম, যে মুক্তবাদ, ভোটাধিকার, চিন্তার স্বাধীনতা, যে ধর্মের স্বাধীনতা, এই যে অংশগ্রহণমূলক যে আলাপগুলো, এগুলোকে এক এক মানে জোন এক একভাবে হয়তো ডিল করে। সারা পৃথিবীতেই একটা সর্বজন স্বীকৃত কনভেনশন আছে গণতন্ত্র, সেটার উপর দিয়ে চলবে। সেই সব কনভেনশনটা প্রতি আমার শ্রদ্ধা থাকতে হবে, সেই কনভেনশনের প্রতি আমার একটা ইয়ে থাকতে হবে, তাকে স্বীকৃতি দিতে হবে। তাহলে স্বীকৃতি দেওয়ার জন্য আপনার যোগ্য হতে হবে না। যদি আপনার দলের মধ্যে যে দলই হোক, সে ধর্মভিত্তিক দল বলেন, সেটা বামপন্থী দল বলেন, সে যে কোনো রাজনৈতিক দল বলেন, তাহলে এই গণতন্ত্রের জন্য প্রস্তুতি নিতে হবে তাদের, এবং এটার জন্য যোগ্য হয়ে উঠতে হবে। তো ধর্মভিত্তিক দল বলতে আমাদের এখানে জামায়াত ইসলামের কথা খুব বেশি করে আসে। আমি মনে করি না সমস্ত ধর্মভিত্তিক দলই মানে হানিকর, আমি সেটা মনে করি না। কিন্তু যে দলের মধ্যে ধরেন যে আপনি এই যে তোমাদের যেটা বললো যে আওয়ামী লীগ সমাজতন্ত্রের কথা লিখেছে, গণতন্ত্রের কথা লিখেছে, ধর্ম নিরপেক্ষতার কথা লিখেছে, আমরা ভেবেছিলাম এটা হানি করে না, সোসাইটির জন্য খুবই স্বাস্থ্যকর। কিন্তু ওই তো সবচেয়ে হানি করে উঠলো, সবচেয়ে বিধ্বংসী দানবীয় হয়ে উঠলো। ফলে যার মধ্যে এগুলো নাই, আপনি তাকে আপনার সোসাইটি থেকে বিচ্যুত করে দেবেন, আমি এটারও পক্ষে না। বরং আপনি তাকে যোগ্য হওয়ার সুযোগটা দেন, আমি সেটার পক্ষে। জামাত ইসলামের বিরুদ্ধে প্রচুর আলাপ আছে এই মুভমেন্টে নিয়ে। যেমন সেনা প্রধান প্রথম দিনই বুঝালেন যে আমরা জামায়াতের আমিরের সঙ্গে বসেছি, অমুকের সঙ্গে বসেছি। এটা পৃথিবীতে একটা বার্তা চলে গেছে। তখনও পর্যন্ত আমরা যতদূর জেনেছি, যারা আন্দোলনকারী শিক্ষার্থী, তাদের সঙ্গে কোনো আলাপই হয় না।
উনি আগে থেকে আগ বাড়িয়ে সবার সঙ্গে বসে সিদ্ধান্ত নিয়ে ফেলছেন যে রাষ্ট্র কিভাবে চলবে, ক্ষমতা কিভাবে হ্যান্ডেল করবে। এই বোঝাটা তাকে দেয়নি। একটা উদ্ভূত পরিস্থিতি, খুব অস্থির অবস্থা, দ্রুততম সময়ে একটা এর মধ্যে যেতে হবে। তার প্রথম উচিতই ছিল যে ঠিক আছে, এই মুভমেন্টটা যারা করেছে আমি তাদের সঙ্গে প্রথম বসি। তিনি বুঝতে গেলেন প্রথম রাজনৈতিক নেতাদের সঙ্গে, তিনি ধরে নিলেন এই সমস্ত রাজনৈতিক এই গণঅভ্যুত্থানে বিএনপি জামাতি নেতৃত্ব দিয়ে ধরে নিয়েছেন। আর ইনক্লুসিভ বাংলাদেশে যে গণতন্ত্রের কথা বলছি, সেখানে সব ধরনের প্রশ্ন তোলে, কোনো বিষয়কেই প্রশ্নহীন ভাবে আমরা যেতে দেব না, বা আমাদের প্রজন্ম, আমাদের পরবর্তী প্রজন্ম যেটা উঠে আসবে, আমার মনে হয় কোনো কিছুকে প্রশ্ন ছাড়া যেতে দেবে। এবং এটা হওয়া উচিত, প্রতি মুহূর্তে প্রশ্ন করার স্বাধীনতা থাকতে হবে। এটা ভেতর দিয়ে সমস্ত যেখানে যেখানে গলদগুলো আছে, আমরা আশা করছি দ্রুতই সেই গলদগুলোকে চিহ্নিত করে সেগুলোকে ঝেঁটিয়ে বিদায় করে একটা পূর্ণাঙ্গ গণতন্ত্রের দিকেই আমরা যেতে। যদি গণতন্ত্র হয়, আমরা তো আমাদের যে মুক্তিযুদ্ধ আকাঙ্ক্ষা সেটা প্রায় 80% আমরা মোটামুটি অর্জন করে ফেলতে পারবো। শুধু গণতন্ত্রটা যদি আপনি ধরেন বা ওই পথে যদি আমরা আগে থাকি, তারপর অন্যান্য ছোট ছোট গণতন্ত্র অনেকগুলো লুপহোলস আছে, আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো, সংলাপ করবো, কথা বলবো। আসেন এটাকে আরো অধিকতর উচ্চতর গণতান্ত্রিক রাষ্ট্রে কিভাবে রূপান্তর করা যায়, আমরা সেটা সমস্ত সামাজিক আলাপ, রাজনৈতিক আলাপ হবে। ছোট্ট করে বলি, ইনক্লুসিভ সমাজে আওয়ামী লীগের কি অবস্থান থাকবে? আপনি রাষ্ট্রে দেখেন অনেকগুলো আইন আছে না, তো সেখানে আপনি জেলখানা কেন রাখেন, আইনে সাজা কেন রাখেন? তার মানে সামাজিক স্থিতিশীলতা ভঙ্গ করার জন্য যারাই ভূমিকা রাখবে, তাদের জন্য একটা সাধারণ কনভেনশনে তার একটা সাজার ব্যবস্থা হয়। তার মানে তাই না, এই দেশে যদি এরকম কিছুই না থাকতো, আমরা তো কারাগার তুলে ফেলতে পারতাম, সাজার সমস্ত নিয়মে আমরা তুলে ফেলতাম। তাহলে এগুলো কেন থাকে? ইনক্লুসিভ সোসাইটিতে এই ব্যবস্থা থাকবে যে এলিমেন্টটা গণতান্ত্রিক সমাজের জন্য ক্ষতিকর, তাকে তো এলিপ করে দিতে হবে, তাকে ছেটে বিদায় করে দিতে হবে। যে এলিমেন্টও আওয়ামী লীগ এই মুহূর্তে সেই এলিমেন্ট, এই গণতন্ত্রের জন্য যোগ্যতা অবশ্যই না, এ বরং বিধ্বংসী। এবং সে গত 16 বছর সেটা পুরো প্রমাণ দিয়েছে। এবং এই গত 16 বছর হচ্ছে তার বিধ্বংসী হয়ে ওঠা, তার আগের সমস্ত অর্জনকে শেষ করে দিয়েছে। ওর আর আগের অর্জন নিয়ে মানুষের কাছে দাঁড়ে দাঁড়িয়ে ঘোরার এই গল্প আওয়ামী লীগ আর পাবে না মনে হচ্ছে। ফলে আমি যেটা বলতে চাইছি, ইনক্লুসিভ সোসাইটি তাহলে এই ব্যাড এলিমেন্ট গুলোর জায়গা কি হবে, এটার জন্য সিদ্ধান্ত নিতে হবে। ব্যাড এলিমেন্টকে যদি আমি সাজার আওতায় এনে আমি কারাগার নির্মাণ করতে পারি, বা এই তারা আমার এই ইনক্লুসিভ সোসাইটি তো এই একটা কনভেনশন থাকবে যে এই ইনক্লুসিভ সোসাইটির জন্য যারাই বিপজ্জনক তাদেরকে হেল্প করে দিতে হবে। সেক্ষেত্রে জামাতের কি হবে? জামায়াত তো স্পষ্ট, আমি আগেও বলেছি, জামায়াতের নামে স্পষ্ট গণহত্যা অংশগ্রহণের অভিযোগ আছে। এমন না যে মানে কোনো অভিযোগ নাই, কোনো প্রমাণ নাই, দলিল নাই, দস্তাবেজ নাই। জামায়াতের মতো একটা রাজনৈতিক দলের এই গণহত্যার অভিযোগ আছে, তার প্রমাণ দলিলও আছে। জামাতের ব্যাপারে তো একটা ঐতিহাসিকভাবে সিদ্ধান্ত নেই আছে। আমি বুঝাইতে চাচ্ছি, আপনি দেখেন না স্বৈরাচারের বিরুদ্ধে মুভমেন্টে 3টা জোট একটা ব্যাপারে কথা দিচ্ছে, এবং সেখানে জামাতে কোথাও নেয় নাই। কেন নাই? জামাতে সেজন্যই নেয় নাই, কোনো দলই নেয় নাই, কোনো জোটেই নেয় নাই জামাতকে। জামাত তার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য নানাভাবে চেষ্টা করছিল, বিন্দু হরতাল দিতে সেখানে সমর্থন দিচ্ছিল, এটা তার স্ট্যান্ডার্ড। কিন্তু দিন শেষে এই টোটাল বাংলাদেশের ইয়ের জন্য, গণতন্ত্রের জন্য জামাত, বা বাংলাদেশের ইয়ের জন্য, সমৃদ্ধির জন্য জামাত কখনো স্বাস্থ্যকর দল ছিল না। ফলে জামাতের ব্যাপারে আমাদের আগের যা স্ট্যান্ড, সেই স্ট্যান্ড থেকে আমরা এক বিন্দু সরি নাই। একটা গণহত্যার দল, তার সাজা পাইতে হবে। কোনো সাজা না পায় আপনি কোনো ধরনের আপনি আবার এই গণতন্ত্রের সুবিধা নেবেন, তা তো হয় না। তার মধ্যে তো এখনো পর্যন্ত আমরা কোনো সংস্কার আলাপও দেখি নাই। ধরলাম যে মানে উনি তার ব্যাপারে ওই মুক্তিযুদ্ধের ব্যাপারে কথার ব্যাপারে তার ইয়ে নেই, আগ্রহ নাই, কিন্তু গণতন্ত্রের ব্যাপারে তার আগ্রহ আছে কিনা? যদি গণতন্ত্রের ব্যাপারে তার আগ্রহ হয়, তার সংস্কারমূলক ইয়ে কি, ম্যানিফেস্টো কি, তাও তো দেখতে পাই না। ফলে আমাদের জামাতের ব্যাপারে যে অবস্থান, এটা মুক্তিযুদ্ধের মতো একটা বড় গণহত্যায় অংশ নেওয়া দল হিসেবে তার সাজা পাইতে হবে, এই ব্যাপারে আমাদের কোনো অবস্থানের নটন নেই। ধন্যবাদ আপনাকে। আমি আবার তপনদার কাছে আসতে চাই। আমরা অভ্যুত্থান এবং অভ্যুত্থানের সময়কাল নিয়ে অনেকক্ষণই কথা বললাম। একটু এর বাইরে এসে যদি আমরা কথা বলি, অভ্যুত্থান পরবর্তী সময়ে এর মধ্যে একটা সরকার গঠিত হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। সাধারণত আমরা দেখি যে বড় বড় অভ্যুত্থানের ক্ষেত্রে, ঐতিহাসিক যে অভ্যুত্থানগুলো বিভিন্ন দেশে হয়েছে, সেখানে আমরা দেখব যে অভ্যুত্থানকারীরাই সরকার গঠন করেছে, এবং সেইখানে তারা নতুন করে পুরো রাষ্ট্রীয় কাঠামো
তা সংস্কার করে তারা রাষ্ট্র চালিয়েছে। তো আমাদের ক্ষেত্রে আমরা দেখছি যে না, অভ্যুত্থানকারীরা সরাসরি সরকার গঠন করে নাই। আর সেটা হয়তো একটা প্রেক্ষাপট আছে, কারণ তারা তো শুরুতেই আসলে সরকার পতনের আন্দোলনের জন্য প্রস্তুত ছিল না, পরিস্থিতি তাদেরকে ওইদিকে নিয়ে গেছে, তাই না? তো এখন এই যে একটা সরকার, যে আন্দোলন যারা করেছে সরাসরি তারা সরকার নয়, সরকারে যারা আছেন তারা মূলত সুশীল সমাজের মানুষ। ডেফিনেটলি তারা প্রত্যেকের জায়গায় প্রতিষ্ঠিত এবং অবদান আছে। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ আমাদের এই মুহূর্তে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তো এই যে সরকার অল্প কিছুদিন হয় রান করলো, এর মধ্যে আমরা গতকাল দেখেছি যে একটু সরকারের কিছু রদবদল হলো, দায়িত্বের রদবদল হলো। স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেনকে সরিয়ে দেওয়া হলো, তার দায়িত্ব থেকে নতুন একটা দায়িত্বে দেয়া হলো। তো এইটাকে আসলে কিভাবে দেখছেন? এই সরকার আসলে এই গণ আকাঙ্ক্ষাকে কতটুকু বাস্তবায়ন করতে পারবে সফলভাবে, এইটা কি মনে হয় আপনার? আপনি ঠিকই বলেছেন যে যারা অভ্যুত্থানের নেতৃত্ব দেয় সাধারণত তারাই সরকার গঠন করে। এক্ষেত্রেও কিন্তু তাই হয়েছে। অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে ছাত্র সমাজ, তারাই কিন্তু এই গভর্নমেন্টটাকে, এই গভর্নমেন্টে যারা ছাত্র নয় এমন যারা আছেন সুশীল সমাজের বা অন্যান্য ক্ষেত্রে, তাদেরকে নমিনেট করেছে কিন্তু ছাত্ররাই। এবং প্রধান উপদেষ্টা যিনি, তাকেও ছাত্ররাই মনোনয়ন দিয়েছেন। সেটাই প্রকাশিত হয়েছে, কিন্তু সে ব্যাপারে কোনো অস্পষ্টতা নেই। এখন এই সরকার যখন মানে গঠিত হলো, সরকার এখনো পর্যন্ত সরকারের যে এটাকে কি বলে, সরকারের রোড ম্যাপ, সরকার মানে কি কি কাজ করতে চায় বা কি কি কাজ করবে, এটার লিখিত কোনো বয়ান এখনো আমরা পাইনি। কিন্তু তো আমরা আশা করি যে তারা সেটা বলবে আমাদের সামনে। এবং কতদিন পর্যন্ত তারা তো এইটুকু ছাত্ররা ঘোষণা দিয়েছে যে আমরা মানে শেখ হাসিনা আমলের যে জঞ্জালগুলো, স্বৈরাচারের যে বা তারও আগের যে জঞ্জালগুলো আছে আমাদের রাষ্ট্রীয় ক্ষেত্রে, সেগুলো আমরা পরিষ্কার করব। তো ওই পরিষ্কার কোন কোন ক্ষেত্রে করতে হবে সেটাও তারা বলেছে, বিচ্ছিন্নভাবে বলেছে, কিন্তু সুগঠিতভাবে, সুশৃঙ্খলভাবে, লিখিতভাবে আমরা সেরকম কোনো গাইডলাইন এখনো পর্যন্ত দেখি নাই। আমরা আশা করব যে সেটা তারা অচিরেই আমাদের সামনে উপস্থাপন করবে। তবে আমি খুবই আশাবাদী এই জন্যেই যে ছাত্রদের এই যে আত্মত্যাগের ভেতর দিয়ে আমাদের গোটা জনগণের যে সম্পৃক্তি আন্দোলন এবং জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য তারা যেটা বলছে যে চট করে কোনো নির্বাচন দিয়ে রাজনৈতিক দলের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়া, এই বিষয়টা এরকম নয়। তারা একটা মোটামুটি ভাবে একটা সংস্কার, রাষ্ট্রের সংস্কার তারা করবে। এবং খুবই স্বাভাবিকভাবে আমাদের বিচার বিভাগ, আমাদের প্রশাসন, আমাদের আপনার আইন শৃঙ্খলা যে বাহিনীগুলো আছে, আমাদের নির্বাচন কমিশন আছে, আমাদের সংবিধান আছে, এই সবগুলো জায়গাতে একটা গণতান্ত্রিক পরিবর্তন আমরা দেখতে চাই। এবং গণতান্ত্রিক যখন আমরা বলবো, এর মধ্যেই আসলে আমাদের যে জনগণের যে আকাঙ্ক্ষা, বৈষম্যের কোনো স্থান কিন্তু গণতন্ত্রে নেই, সাম্প্রদায়িকতার কোনো স্থান গণতন্ত্রে নেই। বৈষম্য বলতে সকল ধরনের বৈষম্য, শ্রেণী বৈষম্য আছে, লিঙ্গ বৈষম্য আছে, বর্ণ বৈষম্য আছে, সম্প্রদায়ের ধর্মের বৈষম্য আছে। এই সকল বৈষম্যকে অ্যাড্রেস করবে কিন্তু গণতন্ত্রের আকাঙ্ক্ষা। সেরকম একটা সংস্কার কার্যক্রম যদি চালাতে পারেন, জনগণ তাদেরকে সাপোর্ট দেবে, আমরাও তাদেরকে সাপোর্ট দেব। এবং আমরা সেটা বলেছি, আমরা তাদের এই গণতান্ত্রিক অভিযাত্রা আমরাও তাদের সাথী সহযোদ্ধা, এবং আমরা সেই লড়াইটাও করব। কিন্তু জনগণকে কিন্তু বা ছাত্র সমাজকে প্রধানত আমি বলবো যে এটার একটা ছাত্রতা এখন ভ্যানগার্ড, পথ দেখাচ্ছে, পথিকৃৎ। এবং ছাত্রদেরকে কিন্তু সব সময় পর্যবেক্ষণ করতে হবে। ছাত্রদের প্রতিনিধিও এই সরকারে আছে, তারা ছাত্র সমাজের আকাঙ্ক্ষা অনুযায়ী তারা এই গোটা সরকার কেমন চলবে সেখানে তারা তীক্ষ্ণ পর্যবেক্ষণে রাখছে। আমি ছাত্র সমাজ এবং সমস্ত দেশের জনগণকেও আহ্বান জানাবো যে এই সরকারের গতিবিধি, এই সরকারের কার্যক্রম সবগুলোই আমরা পর্যবেক্ষণ করব। এবং আমরা আমাদের শহীদদের যে আত্মত্যাগ, সেটাকে কিন্তু বিপথে চালনা করতে দেব না। তাহলে পরে কিন্তু আবার আমরা রাস্তায় নামবো, আবার আমরা কথা বলবো। আমরা কিন্তু আমাদের রক্ত ঝরতে পারতো,
আমরা যে আন্দোলনে সম্পৃক্ত হয়েছিলাম সেখানেও কিন্তু আমাদের উপরে গুলি চলতে পারত। আমরা সেরকম করেই কিন্তু সেরকম প্রস্তুতি নিয়েই কিন্তু নেমেছি। সুতরাং আগামী দিনেও যদি সেরকম কোনো প্রচেষ্টা জনগণের বিরুদ্ধে, জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে করা হয়, সে যেই করুক না কেন, আমরা কিন্তু সেখানে থাকবো, আমরাও কিন্তু পর্যবেক্ষণে রাখবো। তবে আমি মোটামুটি এখনো পর্যন্ত আমি আশা করতে চাই যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা যে কথাগুলো বলছে, তারা যে ছাত্র সমাজের আকাঙ্ক্ষাগুলোর কথা বলছে, সে অনুযায়ী তারা তাদের একটা রোডম্যাপ আমাদের সামনে উপস্থাপন করবে এবং সে অনুযায়ী তাদের কাজগুলো করবে। ধন্যবাদ তপন দা, ধন্যবাদ মফিজ ভাইকে আমাদের সঙ্গে থাকার জন্য, চমৎকার আলোচনার জন্য। দর্শক, আমরাও আকাঙ্ক্ষা করি একটি গণতান্ত্রিক বৈষম্যমুক্ত বাংলাদেশের। এত আত্মত্যাগের বিনিময়ে এইটুকু আশা করাই যায়। তো ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, সকলকে শুভেচ্ছা।